আর এই পরিবেশবিদ্যা তোমাদের এমন একটি সাবজেক্ট দেখো যেটি আমি রেগুলার ক্লাস দিতে পারি না, তোমরা জানো, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু তোমাদের আজকে যে ক্লাসটি হতে চলছে সেটি কিন্তু অবশ্যই WBH এর টেস্ট পেপারের এবং MCQ আর ACQ আমি ফুললি তোমাদের কভার করে দেবো আনসার সহ। তো অবশ্যই দেখে নিচ্ছি কে কে আছো। মিস্টার নীলাঞ্জন পাল, মিউজিশিয়ান আছো, সুদীপ লোহার আছো, অয়ন চ্যাটার্জি আছো। অবশ্যই তোমাদের কিন্তু আজকে ভূগোল নয়, আজকে কিন্তু ভূগোল ক্লাস নয়, আজকে কিন্তু EVS এনভায়রনমেন্টাল স্টাডিজ উচ্চ মাধ্যমিক 2024-এ তোমরা যারা পরীক্ষা দেবে এই EVS এর জন্য আজকে হতে চলছে তোমাদের MCQ SAQ। ওকে, তো দেখে নেওয়া যাক। অয়ন চ্যাটার্জি আছো, সুদীপ লোহার আছো, তারপরে দা ক্রেজি রোহিত আছো, সাইরুল আছো। ওকে, প্রিয় শিক্ষার্থী আমি দেখে নিচ্ছি তোমরা যারা 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 লাইনে আছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। তো জানি তোমরা যারা গ্রামগঞ্জে থাকো, যারা গ্রাম অঞ্চলে থাকো, অবশ্যই তোমরা কিন্তু অলরেডি অনেকে শুয়ে পড়েছো। তো কারো শোয়ার সময় হয়ে গেছে। আর আজকে প্রথমেই বলেছিলাম আজকে প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যেই তোমাদের আজকে নিয়ে এসেছি পরিবেশবিদ্যার একটি গুরুত্বপূর্ণ সেট। অবশ্যই সেটি কিন্তু তোমাদের WBS এর J4 পেজ নাম্বার J4 অ্যান্ড সেট নাম্বার 3। তো এই 3 পেজে তোমরা অবশ্যই তোমরা দেখে নাও, আমি শুরু করে দিতে চলছি। চলো দেখো প্রিয় শিক্ষার্থী, আমি শুরু করে দিচ্ছি তোমাদের পরিবেশবিদ্যা। আর কথা নয়, চলো দেখে নেওয়া যাক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে রয়েছে তোমাদের ফার্স্ট রয়েছে, তোমরা একটু কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে। দেখো এখানে ফার্স্ট তোমাদের রয়েছে MCQ গুলো। আমি কিন্তু এর আগে কিন্তু তোমাদের দুটি সেট আমি কভার করে দিয়েছি। আর তোমাদের কিন্তু সেট 3 সেট 4 এরকম চলতে থাকবে, সেট 5 এরকম চলতে থাকবে। তো দেখে নেওয়া যাক আজকে রয়েছে WBS এর। দেখো টেস্ট পেপারের কিছু ক্ষেত্রে ভুল থাকলেও আমি সেগুলো সংশোধন করে দেবো তোমাদের MCQ। দেখো সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করে লিখতে হবে। প্রথম কোয়েশ্চেন রয়েছে, দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে গ্রিন ইকোনমিক্স গ্রন্থের লেখক কে। দেখো গ্রিন ইকোনমিক্স, এই যে গ্রিন ইকোনমিক্স একটা গ্রন্থ রয়েছে, একটা বই রয়েছে, সেই বইয়ের লেখক কে। দেখো স্কট কাটো, র্যাচেল রয়েছে, ব্রাসেলস রয়েছে, জেপি ওমাম রয়েছে। দেখো এখানে যা রয়েছে তার মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের স্কট কাটো, কোশ্চেনটি খুবই আনকমন, স্কট কাটো উত্তর কিন্তু হবে তোমাদের অপশন এ। ওকে, পরে কোশ্চেন দেখে নিচ্ছি, রয়েছে তোমাদের একটি শান্ত এলাকায় দিনের বেলায় শব্দ মাত্রার সর্বাধিক অনুমোদিত মাত্রা কত। দেখো একটি শান্ত এলাকা হতে হবে এবং সেই শান্ত এলাকায় দিনের বেলায় শব্দের অনুমোদিত মাত্রা কিন্তু 50 ডেসিবেল। ওকে, 50 ডেসিবেল, তার মানে উত্তর কিন্তু হবে এ। পরে কোশ্চেন রয়েছে দেখো 3-এ, WWF এর ফুল ফর্ম কি। দেখো ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, উত্তর কিন্তু হবে অপশন উত্তর কিন্তু হবে তোমাদের অপশন এ, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। ঠিক আছে, তো এরপরে রয়েছে তোমাদের দেখো 4-এ, বলা হয়েছে কি বলা হয়েছে, সমুদ্র থেকে শক্তির উৎপাদনকারী প্রযুক্তি কোনটি। দেখো সমুদ্র থেকে শক্তি উৎপন্ন করে সেই প্রযুক্তির নাম কিন্তু ওটেক। ঠিক আছে, ওটেক উত্তর কিন্তু হবে অবশ্যই তোমাদের বি। এরপরে 4-এ বলা হয়েছে প্রদত্ত যেটির অভাবে ক্লোরোসিস রোগ সৃষ্টি হয়, কোনটির অভাবে কিন্তু ক্লোরোসিস রোগ সৃষ্টি হয় 5 নম্বরে। ঠিক আছে, ক্যালসিয়াম রয়েছে, ক্লোরাইড রয়েছে, সোডিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, কোনটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়। ঠিক আছে, 5-এর উত্তর আমি বলে দিচ্ছি, দেখো তোমাদের 5-এর ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামের অভাবে কিন্তু ক্লোরোসিস রোগ হয়। ঠিক আছে, তার মানে 5-এর উত্তর কি হবে, অপশন কিন্তু ডি। এরপরে রয়েছে তোমাদের 6-এ, বলা হয়েছে ভারতের বৃহত্তম পাখিরালয় অবস্থিত কোথায়। দেখো ভারতের বৃহত্তম পাখিরালয় অবস্থিত আমরা জানি ভরতপুর। ঠিক আছে, রাজস্থানের ভরতপুর রয়েছে ভারতবর্ষের বৃহত্তম পাখিরালয়। ওকে, এরপরে রয়েছে দেখো 7-এ বলা হয়েছে মাইক্রোরাইজার একটি উদাহরণ কি। দেখো মাইক্রোরাইজার একটি উদাহরণ হলো গ্লোমাস, নস্টক, মিলেট, আলফা আলফা। দেখো 7 নম্বরে অপশন কি, উত্তর কি হবে, উত্তর কিন্তু হবে অবশ্যই গ্লোমাস। ঠিক আছে, 7 নম্বরে কিন্তু উত্তর কিন্তু গ্লোমাস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তার মানে মাইক্রোরাইজার একটি উদাহরণ হলো গ্লোমাস। ওকে, এরপরে চলো আমি দেখে নিচ্ছি 8-এ বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় যৌথ বন পরিচালনার ব্যবস্থা শুরু হয়। উত্তর হবে কিন্তু অবশ্যই পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, তার মানে 8-এর অপশন কিন্তু সি। ওকে, 8-এর অপশন কি বললাম, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের অতিরিক্ত 9-এ, অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেনের প্রভাবে
কোন রোগ সৃষ্টি করে? দেখো অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেনের প্রভাবে কিন্তু উত্তর কিন্তু নীল শিশু সিনড্রোম। এই নীল শিশু সিনড্রোম কিন্তু এই রোগটি সৃষ্টি হয়। অপশন কিন্তু এ। এরপরে রয়েছে তোমাদের 10, ভারতবর্ষের প্রথম উৎপাদিত পেস্টিসাইড কোনটি? ডিডিটি, বিএসসি, 2, 4, ডি, তারপরে রয়েছে ডিএনওসি। দেখো ভারতবর্ষের প্রথম উৎপাদিত, বলা হয়েছে ভারতবর্ষে প্রথম উৎপাদিত পেস্টিসাইড কোনটি? উত্তর কিন্তু তোমাদের অবশ্যই হবে বিএসসি। ঠিক আছে, বিএসসি। অবশ্যই ডিডিটি কিন্তু ব্যান করে দিয়েছে, অবশ্যই বিএসসি। এরপরে রয়েছে দেখো তোমাদের 11তে বলা হয়েছে ভারতবর্ষের কোন প্রদেশে মান্নার উপসাগর জীবমণ্ডল সংরক্ষিত রয়েছে? মান্নার বলেছে কিন্তু তামিলনাড়ু, কর্ণাটক রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে। এই দুটো একদম হবে না, এখানে কোনো উপসাগরই নেই বা উপকূলই নেই। তার মানে কর্ণাটক আর তামিলনাড়ুর মধ্যে কোনটি রয়েছে মান্নার উপসাগর? অবশ্যই 11 নম্বরে তোমাদের তামিলনাড়ুতে রয়েছে কিন্তু মান্নার উপসাগর, যেখানে একটু গেলেই কিন্তু তোমরা শ্রীলঙ্কা যেতে পারবে। তার মানে উত্তর কিন্তু হবে অপশন এ। এরপরে রয়েছে তোমাদের দেখো ভারতের সবুজ বিপ্লবের জনককে? দেখো ভারতের সবুজ বিপ্লবের জনক কিন্তু এম এস স্বামীনাথন। ওকে। আর ওয়ার্ল্ডের বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয় কিন্তু নরম্যান বোরলগকে। চলো এরপরে রয়েছে তোমাদের দেখে নিচ্ছি। হ্যাঁ, এরপরে রয়েছে তোমাদের দেখো 13, বলা হয়েছে পৃথিবীর যত সংখ্যক মানুষ প্রতি বছর কীটনাশক বিষে মারা যায় তার সংখ্যা কত? দেখো কীটনাশক বিষে মারা যায়, এখানে 4 লক্ষ আছে, 50,000, তারপরে আছে দেখো 1 লক্ষ আছে, 10,000 আছে। প্রত্যেক বছর কীটনাশকের প্রভাবে কিন্তু প্রচুর মানুষের মৃত্যু হয়। ঠিক আছে, তো অবশ্যই দেখো আমি বলবো প্রত্যেক বছর। এখানে রয়েছে দেখো এই কোশ্চেনটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। আমি তোমাদের দুটি অপশন এখানে বলবো। ঠিক আছে, যারা পরবর্তী পর্যায়ে অফলাইনে দেখবে তারাও কমেন্ট করবে, আর এখন যারা তোমরা দেখছো তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। ওকে। 13, এখানে রয়েছে কিন্তু তোমাদের 13। এই 13 নম্বরের উত্তর কিন্তু তোমাদের বলে দিলাম। উত্তর যেটি হবে অবশ্যই দেখো দুটির মধ্যে তোমরা বলবে, হয় 10,000, না হলে তোমরা বলবে 4 লক্ষ। এই এ এবং ডি, এই অপশন দুটির মধ্যে কোনটি হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ওকে। এরপরে রয়েছে তোমাদের আইএস 10,500 অনুযায়ী পানীয় জলের পিএইচ এর অনুমোদিত মাত্রা কত? পিএইচ এর অনুমোদিত মাত্রা কিন্তু 6.5 থেকে 8.5। ঠিক আছে, উত্তর কিন্তু সি হবে। 14 কিন্তু উত্তর কিন্তু সি। সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে। তো 5.5 থেকে 6.5 পিএইচ এর অনুমোদিত মাত্রা। এরপরে রয়েছে দেখো 15, ল্যান্টানা ক্যামেরা উদ্ভিদ কোন দেশ থেকে ভারতবর্ষে আগমন ঘটেছে? অবশ্যই মেক্সিকো, উত্তর আমেরিকার মেক্সিকো। ঠিক আছে, তোমাদের 15 কিন্তু হবে সি, মেক্সিকো থেকে। এরপরে রয়েছে দেখো গ্রিন হাউস গ্যাস। দেখো এর মধ্যে গ্রিন হাউস গ্যাস কোনটি আছে আমি দেখে নিচ্ছি। নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়, এটি হবে না। অক্সিজেন, এটিও হবে না। গ্রিন হাউস, হ্যাঁ গ্রিন হাউস বলেছে, তার মানে এখানে অক্সিজেন, এটা হবে না। উত্তর কিন্তু হবে অপশন ডি, কার্বন ডাইঅক্সাইড আর মিথেন। এই কার্বন ডাইঅক্সাইড আর মিথেন হলো কিন্তু গ্রিন হাউস গ্যাস। ওকে, এই দুটি মাথায় রাখবে, কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন হলো গ্রিন হাউস গ্যাস। আর বাকি কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, এর মধ্যে টোটালটি গ্রিন হাউস গ্যাস নয়, এর মধ্যে একটা আছে। ঠিক আছে, আর এখানে দুটোই কিন্তু গ্রিন হাউস গ্যাস, তার মানে উত্তর কিন্তু হবে অপশন ডি। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। আর এক্সট্রামিনেশনে 17, জিন ব্যাংকের উদাহরণ কি? ইনসিটি কনজারভেশন, এক্সিটি কনজারভেশন, অভয়ারণ্য, তারপরে রয়েছে স্যাংচুয়ারি। দেখো 17 কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এই 17 নম্বরে কোয়েশ্চেনে জিন ব্যাংকের উদাহরণ কি হতে পারে? দেখো জিন ব্যাংকের উদাহরণ কিন্তু অবশ্যই তোমাদের বলে দিলাম। জিন ব্যাংকের উদাহরণ কিন্তু একদম এক্স সিটু কনজারভেশন, ইন সিটু হবে না কিন্তু এক্স সিটু কনজারভেশন, মানে বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ। এই বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ হলো জিন ভান্ডারের কিংবা জিন ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, উদাহরণ। তারপরে রয়েছে দেখে নাও, তোমাদের রয়েছে 18তে বলা হয়েছে পার্থিব মূলধনের একটি উদাহরণ কি? পার্থিব মানে পৃথিবী একটি মূলধনের উদাহরণ কি? দেখো ধর্ম হবে না, ধর্ম কিন্তু পার্থিব বলা যাবে না, এটা কিন্তু সংস্কৃতি, এটাও সংস্কৃতি। উত্তর কিন্তু হবে বায়ু, তারপরে জল, মাটি, অরণ্য, এগুলো কিন্তু সমস্ত খনিজ বা খনিজ তেল, এগুলো কিন্তু টোটাল এগুলো কিন্তু পার্থিব মূলধন। আর সৌর মূলধন বললে তোমরা বলবে সূর্য, বা মহাজাগতিক মূলধন বললে তোমরা বলবে সূর্য। এরপরে রয়েছে বিটি শস্য। দেখো 19-এর বিটি শস্য কি? বিটি শস্য কি আছে দেখো,
বিটি শস্য হচ্ছে প্রাকৃতিক শস্য, সংকর শস্য, জিন পাল্টানোর শস্য। উত্তর কিন্তু হবে জিন পাল্টানোর শস্য। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। জিন পাল্টানোর শস্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিটি শস্য। এরপরে কুড়ি, কুড়িতে বলা হয়েছে ওলেরিকালচার। দেখো ওলেরিকালচার মানে ওলেরিকালচার শাকসবজি চাষকে বলা হয় কিন্তু ওলেরিকালচার। তার মানে শাকসবজি, ফুল আছে, ফুলকে ফ্লোরিকালচার বলে, এটা হবে না। ফলের চাষকে পোমাম কালচার বলে, এটা হবে না। মৎস্য চাষকে এটা হবে না, দেখো ব্লু রেভুলেশন, এটা হবে না। উত্তর কিন্তু হবে শাকসবজি চাষকে ওলেরিকালচার বলে। ফলের চাষকে কিন্তু আহ ফলের চাষকে কিন্তু কি বলবো, আহ ফলের চাষকে পোমাম কালচার বলে, ফুলের চাষকে ফ্লোরিকালচার বলে। ওকে, আর ফুলের চাষকে ফ্লোরিকালচার বলে, দেখো। আর ফলের চাষকে বলা হয় কি বললাম, পোমাম কালচার। চলো, তাহলে ওলেরিকালচার কথাটি কিসের সঙ্গে যুক্ত, শাকসবজি চাষের সঙ্গে যুক্ত। এরপরে রয়েছে তোমাদের দেখো 11, লেডিবার্ড বিটল, যে গাছের পেস্টের শত্রু হিসেবে ব্যবহার করে। লেডিবার্ড বিটল, দেখো কোন গাছের পেস্টের মানে তোমরা জানো পেস্ট কথার মানে ক্ষতিকারক, সেই ক্ষতিকারক শত্রু হিসাবে ব্যবহার করা হয়। দেখো আখ রয়েছে, পেঁপে রয়েছে, স্প্রুস রয়েছে, লেবু রয়েছে। অবশ্যই তোমাদের 21 নম্বরের কোশ্চেনটি অবশ্যই লেবু গাছের। দেখো লেডি বার্ড বিটল, এই লেডি বার্ড 21 নম্বরে লেডি বার্ড বিটল কিন্তু অবশ্যই লেবু গাছের জন্য। অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 22, যে স্থানটিকে ভারতের বিশ্ব ঐতিহ্যময় স্থান হিসেবে পরিচিত লাভ করেছে, সেটির নাম কি। দেখো ভারতবর্ষে বিশ্ব ঐতিহ্যময় স্থান কিন্তু অনেকগুলো রয়েছে। তার মধ্যে আমি বলবো, দেখো এখানে রয়েছে মানস প্রকল্প, ব্যাঘ্র প্রকল্প রয়েছে, শিমলিপাল রয়েছে, পাঁচমারি রয়েছে, কোনোটি নয়। ঠিক আছে, এখানে কিন্তু 22-এর উত্তর কিন্তু তোমরা চটজলদি দিতে পারো। আর যারা অফলাইনে আসবে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, চটজলদি জানিয়ে দাও, আমি আনসার বলার আগে জানিয়ে দাও 22-এর কোনটি ভারতের ঐতিহ্যময় স্থান। 22-এর, ঠিক আছে, আমি অবশ্যই উত্তর বলবো। দেখো 22-এ কিন্তু মানস ব্যাঘ্র প্রকল্প। ঠিক আছে, এখানে 20, 21, 22, 22-এর কিন্তু উত্তর হবে বিশ্ব ঐতিহ্যময় স্থান হলো মানস ব্যাঘ্র প্রকল্প। ঠিক আছে, 22-এর তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 23-এর বলা হয়েছে বায়োডিজেল পাওয়া যায় কোন গাছ থেকে, জ্যাট্রোপা। একবারে বলে দিচ্ছি, জ্যাট্রোপা গাছ থেকে দেখো কি পাওয়া যায়, বায়োডিজেল পাওয়া যায়। তার মানে তোমাদের কিন্তু উত্তর কিন্তু এটি রয়েছে কিন্তু 23-এর মাথায় রাখবে, 23-এর কিন্তু উত্তর কিন্তু জ্যাট্রোপা। ঠিক আছে, এর থেকে কিন্তু বায়োডিজেল তৈরি করা হয়। ঠিক আছে, জৈব ডিজেল তৈরি করা হয়। এরপরে রয়েছে দেখো 24, এমসিকিউ লাস্ট কোশ্চেন, গঙ্গা অ্যাকশন প্ল্যান। দেখো গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয় কবে, 1974, 84, 80, এদের মধ্যে কোনোটি নয়। গঙ্গা অ্যাকশন প্ল্যান, যেটাকে অবশ্যই আমি বলবো, দেখো গঙ্গা অ্যাকশন প্ল্যান যেটাকে বলা হয় গ্যাপ, GAP, এই গ্যাপ দেখো গঙ্গা অ্যাকশন প্ল্যান বললাম তোমাদের 24-এ। কত সালে শুরু হয় গঙ্গা অ্যাকশন প্ল্যান, এর মধ্যে কোনটি হবে অবশ্যই তোমরা জানিয়ে দাও। আর এর মধ্যে দেখো, এর মধ্যে তোমরা কিন্তু এই কোশ্চেনটি, হ্যাঁ একটি কোশ্চেন তোমাদের জন্য রাখলাম। দেখো তোমরা কিন্তু একটি কোশ্চেন তোমাদের জন্য রাখলাম, এই কোশ্চেনই তোমরা কিন্তু কমেন্ট করবে। যারা অফলাইনে দেখবে পরবর্তী পর্যায়ে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। ক্রেজি রোহিত আছো, সুদীপ লোহার আছো, অয়ন আছো, ওকে। তারপরে আছো নীলাঞ্জন, হ্যাঁ নীলাঞ্জন পাল মিউজিশিয়ান আছো, ওকে। তোমরা এই 24 নম্বরের কোশ্চেনটি কিন্তু উত্তর আমাকে অবশ্যই তোমরা জানিয়ে দিও প্রিয় শিক্ষার্থী। এরপর চলো তোমাদের আমি উত্তরগুলো বলে দিচ্ছি। দেখো এস এ কিউ, তো চলো আমি দেখে নিচ্ছি এস এ কিউর উত্তরগুলো। তো এই WBIS এর টেস্ট পেপার সলভ পেজ নাম্বার তোমাদের বলেছিলাম J4, 5, আর সেট নাম্বার কিন্তু 3, এই 3 সেট নাম্বার মনে রাখবে। এর আগে কিন্তু 2টি সেট দেওয়া হয়ে গেছে, তোমরা যারা দেখোনি তোমরা দেখে আসতে পারো। তো দেখে নিচ্ছি আমি এসসিকিউর মধ্যে কি আছে, এমন কি আছে এসসিকিউর মধ্যে। অবশ্যই দেখো কিছু এক্সট্রা কোশ্চেন আছে যেগুলো তোমাদের না পড়লেও চলবে, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, তোমরা তোমরা যারা আমার এখনো বই কেনুনি, পরিবেশ বিদ্যার এই বইটি তোমরা এখনো যারা কেনুনি, এর মধ্যে কিন্তু এমসিকিউ উত্তর সহ, এসসিকিউ উত্তর সহ, সঙ্গে তোমাদের রয়েছে কি, সঙ্গে রয়েছে ব্রড কোয়েশ্চেন, সঙ্গে রয়েছে 14টি প্র্যাকটিস সেট, সেই সঙ্গে রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। তোমরা এখনো যারা আমার এই বইটি ফলো করোনি, ঠিক আছে, জিওআইবি 7, ঠিক আছে, এই বইটি তোমরা যারা এখনো ফলো করোনি, বেঙ্গল টাইগার প্রকাশনী, এই বইটি তোমরা যারা এখনো ফলো করোনি অবশ্যই তোমরা কিন্তু বইটি ফলো করো, বইটি কেনো। ফ্লিপকার্টে তোমরা কিন্তু পেয়ে যাবে, ডিরেক্ট তোমরা কিন্তু ফ্লিপকার্টে ডেসক্রিপশন লিংকে যাবে, ডেসক্রিপশন লিংকে গেলে তোমরা ডিরেক্ট কিন্তু
ফ্লিপকার্টের মাধ্যমে তোমরা বইটি পাবে, তোমরা ক্যাশ অন ডেলিভারি করতে পারবে, তোমাদের ব্যাংকে টাকা নেই তাতে কি আছে, হাতে হাতে হ্যান্ড ক্যাশ তোমরা কিন্তু ডেলিভারি করতে দিতে পারবে টাকা হাতে হাতে। আর সেই সঙ্গে সঙ্গে এই বইটির বিষয়বস্তু প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে ট্রিপল স্টার ডবল স্টার দিয়ে তোমাদের কিন্তু সম্মুখে এই বইটি উপস্থাপন করা হয়েছে, এবং প্রত্যেকটি অধ্যায় থেকে তোমরা এমসিকিউ পাচ্ছ, এসিকিউ পাচ্ছ, তারপরে পাচ্ছ তোমরা ব্রড কোয়েশ্চেন। অবশ্যই যারা অর্ডার করোনি প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, তোমাদের পরীক্ষার বেশি দিন নেই, এই বইটি তোমরা কভার করতে পারলেই ফুললি আনসার তোমরা পেয়ে যাবে এই বইয়ের মধ্যে থেকে। হ্যাঁ, এই বইয়ের মধ্যে থেকে তোমরা ফুললি কভার করতে পারবে, তোমাদের কোনো টেস্ট পেপারের আর দেখার দরকার হবে না, শুধু অনলি এই বইটি তোমাদের জন্য। লাস্ট মিনিট সাজেশন 2024 ইভিএস, যারা এখনো ক্রয় করনি ফ্লিপকার্টে যাও, ডেসক্রিপশন লিঙ্কে যাও, এই বইতেই সবকিছু পেয়ে যাবে। ওকে, তো ব্রড কোশ্চেনগুলো আমি অবশ্যই তোমাদের বলে দেবো, ব্রড কোশ্চেনের মধ্যে কোনগুলো তোমাদের ইম্পর্টেন্ট আমি সেগুলোও বলে দেবো, অবশ্যই আমার বইয়ের মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো দেখো, এখানে রয়েছে তোমাদের এসিকিউর মধ্যে রয়েছে দেখো জিন সমাহার কাকে বলে। দেখো জিন সমাহার কাকে বলে লিখে দিয়েছি, দেখো নাম্বার 1 কোশ্চেন বলা হয়েছে একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট প্রজাতির সমস্ত জিনের সমাহারকে জিন সমাহার বলে, অর্থাৎ কোনো এক প্রজাতির ভিতরে যত জিন থাকে তাকে ওই প্রজাতির জিন সমাহার বলে। লিখে দিয়েছি একদম শর্ট করে। সঙ্গে দেখো IUCN, তোমরা জানো রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক কিন্তু এই সংস্থা প্রকাশ করে, এটি কিন্তু 1963 সালে এই সংস্থা কিন্তু প্রকাশ করে। কি বলেছে, আইটি ইন্টারন্যাশনাল, তারপরে ইউতে ইউনিয়ন, তারপরে সিতে কনজারভেশন অফ নেচার, এক্সট্রা কিন্তু একটু যুক্ত করে দিয়েছে ন্যাচারাল রিসোর্স, অনেক জায়গায় এটুকু পাবে, অনেক জায়গায় পাবে না। তারপরে দেখে নিচ্ছি ঝুম চাষ কাকে বলে। দেখো পার্বত্য অঞ্চলে বা মালভূমি অঞ্চলে জঙ্গল পুড়িয়ে গাছ কেটে 2 থেকে 3 বছর চাষ করার পর একই পদ্ধতিতে যখন আবার অন্য জায়গায় গিয়ে চাষ করা হয় তখন তাকে ঝুম চাষ বলে। আমাদের উত্তর পূর্ব ভারতে ঝুম চাষ দেখা যায়, বাংলাদেশে ঝুম চাষ নামে পরিচিত, শ্রীলঙ্কায় চেনা, ইন্দোনেশিয়া হুমা, মালয়েশিয়া লাদাং, তারপরে মধ্য আমেরিকায় মেলপা, তারপরে ব্রাজিলের রোসা বা রোকা, এরকম অসংখ্য নাম কিন্তু রয়েছে ঝুম চাষ। ঠিক আছে, জঙ্গল পুড়িয়ে গাছ কেটে কিন্তু করে আদিম উপজাতি লোকেরা কিন্তু এই চাষ করে থাকে। এরপরে রবি শস্য কাকে বলে। দেখো যে সমস্ত শস্য কেবলমাত্র শীতকালে চাষ করা হয় তাকে রবি শস্য বলে, যেমন ডাল জাতীয় বা তৈলবীজ জাতীয়, ঠিক আছে, এই সমস্ত শস্য চাষ করে। এরপরে তিনের নীলাভ সবুজ শৈবালের একটি উদাহরণ দাও। দেখো অ্যানাবিনা, নস্টক, এগুলো হলো নীলাভ সবুজ শৈবালের একটি উদাহরণ। সুস্থায়ী অর্থনীতি কাকে বলে, দেখো দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও, স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। প্রত্যেকটি কোশ্চেনের উত্তর কিন্তু এমসিকিউ এসসিকিউ সমস্ত বইয়ের মধ্যে আমার পেয়ে যাবে। যারা অর্ডার করার সীমিত বই রয়েছে এখন, এরপরে আর বই ছাপানো হবে না, সীমিত কিছু বই রয়েছে, আশা করি 2-1 দিনের মধ্যে পুরো শেষ হয়ে যাবে, তাই তোমরা যারা এখন অর্ডার করেনি তোমরা কিন্তু করে দিও। এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে বহন ক্ষমতা কাকে বলে। দেখো কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ যে পরিমাণ জীব ধারণ করতে পারে তাকে বহন ক্ষমতা বলে। দেখো সব জায়গায় কিন্তু সব জায়গায় কম বেশি জীব আছে, তো যে কিছু কিছু জায়গা আছে প্রচুর পরিমাণে জীবের সংখ্যা বেড়ে যাবে, ঠিক আছে, অত্যাধিক পরিমাণে যখন জীবের সংখ্যা বেড়ে যাবে সেই জায়গায় ধারণ ক্ষমতা কিন্তু কমে যাবে, হ্রাস পাবে। তো তো সর্বোচ্চ যে পরিমাণ জীব ধারণ করতে পারে তাকে কিন্তু বহন ক্ষমতা বলে বা ধারণ ক্ষমতা বলে, অর্থাৎ লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। এরপরে রয়েছে দেখো পাঁচে রয়েছে বিওডি কি। দেখো বিওডির ফুল ফর্ম হলো, দেখো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। দেখো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড দিয়ে দিলাম ফুল ফর্ম। এরপর রয়েছে দেখো EIA, এই কথাটির ফুল ফর্ম কি। দেখো ইতে এনভায়রনমেন্টাল, আইতে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, তার মানে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এর সম্পূর্ণ বাংলা সম্পূর্ণ অর্থ হলো পরিবেশগত প্রভাব মূল্যায়ন। ওকে, এরপরে MCQ, এই কোশ্চেন পড়ার একদম দরকার নেই, MCQ আমি বলে দিলাম তাও লিখে দিয়েছি, এই কোশ্চেন পড়ার কোনো দরকার নেই। এরপরে রয়েছে দেখো আবাস স্থলের বিভাজন একটু পড়ে নেবে, দেখো একবার দেখে নেবে। বলা হয়েছে ভূতাত্ত্বিক ও মানুষের কার্যকলাপ, একদম সহজ ভাষায় লিখে দিয়েছি, কিন্তু কোথাও পাবে না কিন্তু। দেখো ভূতাত্ত্বিক ও মানুষের কার্যকলাপ যেমন ভূমি রূপান্তর, অরণ্য ধ্বংস, যা পরিবেশকে অনেক দ্রুত পরিবর্তন করতে পারে এবং অন্য প্রজাতিকে বিলুপ্ত ঘটায়। তাই কোনো একটি আবাসস্থল যখন
বিভিন্ন কারণে খণ্ড বিখণ্ড হয়ে যায় তখন আবাসস্থল বিভাজন বলে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের গ্রিন ট্রাইব্যুনাল। গ্রিন ট্রাইব্যুনাল হলো একটি দেখো একটি আইন, ঠিক আছে। এই আইনের মাধ্যমে এখানে বলা হয়েছে জাতীয় সবুজ বিচার সভা একটি ফাস্ট ট্র্যাক কোর্ট, ঠিক আছে। বলা হয়েছে এখান থেকে তোমরা বলতে পারো, এখান থেকে এই জায়গা থেকে পরিবেশগত সুরক্ষা এবং বন, তারপর অন্যান্য প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের সাথে সম্পর্কিত দেওয়ানি মামলা নিষ্পত্তি করার জন্য পরিবেশ সম্পর্কিত যে কোনো আইন ট্রাইব্যুনাল হলো গ্রিন ট্রাইব্যুনাল। ওকে, এটি একটি আইন। হ্যাঁ, এটি কোর্ট কাছারির একটা ব্যাপার আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের প্রাচীন জল সভ্যতা। প্রাচীন জল সভ্যতার একটি উদাহরণ কি? দেখো প্রাচীন জল সভ্যতা জল সভ্যতা একটি উদাহরণ সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, যে সমস্ত সভ্যতাগুলো নদীকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছে। এরপরে রয়েছে দেখো সৌর মূলধন। সৌর মূলধন অনেকবার হয়েছে। ম্যানগ্রোভ উদ্ভিদ কাকে বলে? যে সমস্ত উদ্ভিদ সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে কিংবা নদীর মোহনায় লবণাক্ত মৃত্তিকার উপর নির্ভর করে জন্মায়, তাকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলে। যেমন সুন্দরী, গরান, কেওয়া, হোগলা, হেতাল। ম্যানগ্রোভ উদ্ভিদের আরেকটি নাম আছে লবণ নাম্বু উদ্ভিদ। এরপরে রয়েছে দেখো অথবা দিয়ে রয়েছে দেখো ফল অফ স্যারো বইটি লেখক কি? উত্তর কিন্তু সেলিম আলী লেখক। রামসার নীতি কি? দেখো 1971 সালে রামসার নীতি হয়েছে। এটি কিন্তু জলাভূমির সংক্রান্ত একটি নীতি। এটি কিন্তু প্রথমে ইরানে হয়েছে। আমাদের কিন্তু কলকাতার দিকে রয়েছে, কলকাতার পূর্ব দিকে, ঠিক আছে, নিউ টাউনের দিকে রামসার নীতি। এটি কিন্তু প্রথমে হয়েছে ইরানে 1971 সালে। বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? দেখো এই কোশ্চেনে তোমরা যারা এখন লাইনে আছো আমাকে একটু কমেন্ট করে জানাও তো, কারা কারা আছো লাইনে? যারা লাইনে আছো একটু কমেন্ট করে জানাও। বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? কুইকলি আমাকে জানাও। দেখে নিচ্ছি তোমরা কে কে কমেন্ট করেছো। দেখো তোমরা যারা এখানে লাইনে আছো অবশ্যই আমি তোমাদের নাম তো অবশ্যই বলবো। দেখো এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ফরেস্ট ডে। এই ইন্টারন্যাশনাল ফরেস্ট ডে কিন্তু 21শে মার্চ, ঠিক আছে, 21শে মার্চ কিন্তু ইন্টারন্যাশনাল ফরেস্ট ডে। হ্যাঁ, কি করা হয়? পালন করা হয়। তোমরা এখানে যারা আছো অবশ্যই কমেন্ট করে দেবে। যারা পরবর্তী পর্যায়ে অফলাইনে আসবে তোমরা কিন্তু কমেন্ট করে দেবে। কলিফর্ম কাকে বলে? এই কোশ্চেন কিন্তু অনেকবার হয়েছে, এর আগেও কিন্তু হয়েছে, ঠিক আছে, আমার নোটসেও আছে, কিন্তু মানে সাজেশন বইতেও আছে। সজীব আগাছানাশকের একটি উদাহরণ দাও। সজীব আগাছানাশক একদম ইজিলি সূর্যমুখী এগুলো কিন্তু আছে, সবই আছে। ভারতের মোট অভয়ারণ্যের সংখ্যা কত? মানে টোটাল কি বলবো, স্যাংচুয়ারি, টোটাল নাম্বার অফ স্যাংচুয়ারি ইন ইন্ডিয়া। দেখো 2019 সালে অনুসারে, ডিসেম্বরে 2019 সালে অনুসারে 553টি কিন্তু রয়েছে তোমার স্যাংচুয়ারি, অভয়ারণ্য। এরপরে রয়েছে দেখো 15 আরেকটি কোশ্চেন আছে। 10,500 অনুযায়ী পানীয় জলে ক্লোরাইডের অনুমোদিত মাত্রা কত? এগুলো কিন্তু আমার বইতে দেওয়া আছে 250 মিলিগ্রাম পার লিটার। এরপরে রয়েছে দেখো ভারতীয় বয়লার আইন কত সালে হয়? দেখো 2023 সালে। সবুজ সার বা গ্রিন ম্যানুয়ার কাকে বলে? এগুলো কমপ্লিট আছে এবং বইতে আছে। তো অবশ্যই প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি কোনো জানার থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। তো তোমরা এই মুহূর্তে যারা আছো তোমাদের প্রবলেমগুলো আমাকে একটু জানিয়ে দাও। তোমাদের প্রবলেমগুলো অবশ্যই আমাকে একটু জানিয়ে দাও, দেখে নিচ্ছি। হ্যাঁ অরিত্র স্যার, দেরি হয়ে গেল। হ্যাঁ অনেক দেরি হয়ে গেল, এবং এই শীতের রাতে আশা করি কেউ জেগে নেই। সত্যি বলছি, এই শীতের রাতে তাপমাত্রা জানো তো খুব তাপমাত্রা ফল হয়েছে। এই ফলে দেখো তাপমাত্রা এতটাই ফল হয়েছে যে হয়তোবা তাপমাত্রা জানি না বাইরে কত আছে, আমার মনে হচ্ছে যে 13 ডিগ্রি। আর উত্তরবঙ্গের দিকে তো আমার মনে হচ্ছে যে 7 ডিগ্রি 8 ডিগ্রি 9 ডিগ্রিতে চলে আসবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে একটু তাপমাত্রা বেশি, 3 ডিগ্রি 4 ডিগ্রি হেরফের থাকে। তো অবশ্যই দক্ষিণবঙ্গে যারা আছে তাপমাত্রা একটু বেশি, উত্তরবঙ্গের তাপমাত্রা হয়তোবা 9 ডিগ্রি 10 ডিগ্রি এরকম হবে। তো এই তাপমাত্রার মধ্যে এত কম তাপমাত্রা আশা করি কেউ জেগে নেই। অরিত্র দত্ত সরি, আরো ভিডিও দেবেন। ওকে, আমি পরপর ভিডিওগুলো নিয়ে আসবো, ঠিক আছে। আমি টাইমের জন্য দেখো ভিডিওগুলো দিতে পারছি না, সত্যি বলছি, এটা আমার কাছে একটা লজ্জাজনক ব্যাপার এবং খুব খারাপ লাগার ব্যাপার। রিয়েলি এটা একটা খারাপ লাগার ব্যাপার। তো আমি অবশ্যই আসলাম মমিন, হ্যাঁ আসলাম মমিন আছো। ওকে আসলাম মমিন। অয়ন চ্যাটার্জি কেরালা স্থানান্তর কৃষি কে কি বলে? অয়ন চ্যাটার্জি কেরালা স্থানান্তর কৃষি পুনাম বলে, পুনাম, ঠিক আছে, কেরালা স্থানান্তর কৃষি পুনাম বলে।
তারপরে অরিত্রা দত্ত আছো। স্যার দেরি হয়ে গেল, কোনো ব্যাপার নয়, দেখো আমি লেট করে ফেলেছি, হঠাৎ করে তোমাদের সামনে আমি লাইভ নিয়ে আসলাম, ঠিক আছে, 10 মিনিটের মধ্যে লাইভে চলে আসলাম। তোমাদের কাউকে কিন্তু জানানো হয়নি, কাউকে কিছু বলা হয়নি, কাউকে কিছু জানাতে পারলাম না, হঠাৎ লাইভে চলে আসলাম। আর আশা করি এই এই শীতের মধ্যে কেউ জেগে নেই। এখন রাত 11টা বাজতে চলছে। অরিত্র দত্ত ক্লাস হবে, ওকে ক্লাস, অরিত্র দত্ত ক্লাস কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তোমাদের এই যে পরিবেশবিদ্যার সেট 3 কিন্তু কমপ্লিট করে দিয়েছি। অয়ন চ্যাটার্জি ওকে স্যার, ওকে স্যার আপনি আপনার আমার ফেভারিট। ওকে অরিত্র দত্ত বলছে স্যার আপনি আমার ফেভারিট। ওকে থ্যাংক ইউ অরিত্র দত্ত, গড ব্লেস ইউ অ্যান্ড থ্যাংক ইউ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও, তোমরা যারা পরবর্তী পর্যায়ে অফলাইনে দেখবে, তোমাদের কমেন্টের প্রত্যেকটি কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো, ঠিক আছে। হয় 1 ঘন্টা 2 ঘন্টা লেট হতে পারে, কিন্তু কমেন্টের উত্তর আমি তোমাদের সবাই দেবো। তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ ভিডিও প্রিয় শিক্ষার্থীরা। তো তোমাদের অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়াশোনা চালিয়ে যাও, বেশি দিন কিন্তু পরীক্ষা নেই। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ, গুড নাইট, টাটা, বাই, সি ইউ অ্যাগেন, বাই।